আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 3 ইফ এর 3.6 নিয়ে আলোচনা করব। তো দেখি আমাদেরকে এখানে কি করতে হবে। রিড দ্য ফলোয়িং নোট অন দ্য সেন্ট্রাল থিম। সেন্ট্রাল থিমের ওপর দেয়া একটি নোটটি পড়ো, অর্থাৎ এখানে একটি সেন্ট্রাল থিম বা একটি কবিতার মূল বিষয়বস্তু কিভাবে লিখতে হবে তার উপর একটি নোট দিয়েছে। সেই নোটটি আমাদেরকে পড়তে বলা হয়েছে। অফ এ পোয়েম, অর্থাৎ একটি কবিতার। ফলোয়িং মানে নিচের। Then in groups write the central theme of the poem if. তারপর দলে ভাগ হয়ে এই ইফ কবিতার সেন্ট্রাল থিমটি লিখো, বা ইফ কবিতার মূল বিষয়বস্তুটি কি বা সারমর্মটি কি সেটা লিখতে হবে। দেন শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস। তারপর এটা পূর্ণ শ্রেণীকক্ষে আমাদেরকে শেয়ার করতে হবে বা উপস্থাপন করতে হবে। তো আমরা ইফ কবিতার সেন্ট্রাল থিমটি নিয়ে আলোচনা করব, বা ইফ যে কবিতাটি আমরা গত ক্লাসে পড়েছি সেই কবিতার থিম নিয়ে আলোচনা করব। তার আগে এই নোটটি এবং আমরা নির্দেশনাগুলোও একবার পড়ে নেব। তো আমরা কবিতাটির থিম লিখব, তার আগে আমরা এই নোট এবং নোটের যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে নোটে দেখি কি বলা হয়েছে। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য মেসেজ, বিগ আইডিয়া, মোরাল দ্যাট দ্য পোয়েট ওয়ান্টস টু টেল দ্য রিডার্স থ্রু হিজ হার পোয়েম। এই কবিতার মূল বিষয়বস্তু হলো এমন মেসেজ, বিগ আইডিয়া বা বড় ধারণা, এবং মোরাল বা নৈতিক, যা কবি তার কবিতার মাধ্যমে পাঠকদের জানাতে চেষ্টা করেন। এই সেন্ট্রাল থিম বা একটা কবিতার যে থিম সেটা হচ্ছে ওই কবিতাটির মূল বিষয়বস্তুটা, মূল ধারণা বা মূল মেসেজ। কবি আসলেই পাঠকদেরকে কী বোঝাতে চেয়েছেন সেটাই হচ্ছে সেন্ট্রাল থিম। একটা কবিতা পড়ার পর আমরা সেই কবিতা থেকে খুঁজে বের করব যে এই কবিতায় কবি পাঠকদের কি বোঝাতে চেয়েছেন, কি মেসেজটা দিয়েছেন। তো এটাই এখানে বলা হয়েছে। থ্রু মানে মধ্য দিয়ে, অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে রিডার্স অর্থাৎ পাঠক, থিম অর্থ যে মূল অংশটুকু, মূল ভাবটুকু, সারমর্ম। এরপর আমরা দেখি ইট ইজ এ ইউনিভার্সাল লিসন হুইচ ইজ নট জাস্ট স্পেসিফিক টু দ্য পোয়েম বাট এ জেনারেল মেসেজ। এটি একটি বিশ্বজনীন বা চিরকালীন শিক্ষা যা শুধু কবিতাটির ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য নয়, বরং একটি সাধারণ বার্তা। অর্থাৎ এই যে সেন্ট্রাল থিমটা আমরা বের করব সেটা হবে একটা সাধারণ বার্তা, সেটা হবে সার্বজনীন স্বীকৃত, সেটাই এখানে বলা হয়েছে। এখানে ইউনিভার্সাল অর্থ সার্বজনীন এবং জেনারেল মানে সাধারণ, স্পেসিফিক মানে নির্দিষ্ট করে শুধু যে কবিতায় সেটা বোঝাবে সেটা না, এটা একটা হবে সার্বজনীন একটা শিক্ষা, এটা থেকে সবাই উপকৃত হবে। এখানে আমরা দেখি ফর এক্সাম্পল দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম লিটল থিংস হুইচ ইউ রিড ইন ক্লাস 6 ইজ। তো একটা উদাহরণ দিয়েছে মূল বিষয়বস্তু লিটল থিংস নামে কবিতাটি, যেটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো। ষষ্ঠ শ্রেণীতে তোমাদের একটা পড়া কবিতা লিটল থিংস বা ছোট বস্তুসমূহ, তার এখানে একটা সেন্ট্রাল থিমের কিছু অংশ দিয়েছে। আমরা লিটল থিংস নামের কবিতাটির যে সারাংশ বা কিছু একটা সারমর্ম বা সেন্ট্রাল থিমের কিছু একটা অংশ দিয়েছে, যেমন উই ক্যান মেক দ্য ওয়ার্ল্ড হ্যাভেন বাই আওয়ার লিটল গুড থিংস। আমরা আমাদের ছোট ছোট কাজগুলো দ্বারাই এই পৃথিবীটাকে স্বর্গে পরিণত করতে পারি। হ্যাভেন মানে স্বর্গ। আমাদের যে ছোট ছোট কাজগুলো রয়েছে সেগুলো দ্বারাই আমরা আমাদের এই পৃথিবীটাকে স্বর্গে পরিণত করতে পারি। লিটল থিংস কবিতাটি তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো, তোমরা কবিতাটি নিশ্চয়ই জেনেছো যে ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু এই পৃথিবীতে শান্তি এবং ভালো কিছু করা সম্ভব, বা বড় একটা জিনিসের সূচনা হয়। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, অন দ্য আদার হ্যান্ড মানে অপরপক্ষে, আওয়ার ইরোর্স দো লিটল নাও, আমাদের ভুলগুলো যদিও সেটা এখন খুবই ছোট, ইভেনচুয়ালি মেক দ্য ওয়ার্ল্ড হেল, ইভেনচুয়ালি মেক দ্য ওয়ার্ল্ড হেল, ঘটনাক্রমে এই পৃথিবীটাকে নরকে পরিণত করে। আমাদের যে ছোট ছোট ভুলগুলো রয়েছে সেগুলোই একদিন জমা হতে 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 এই পৃথিবীটাকে নরকে পরিণত করছে। অর্থাৎ সবাই যদি ছোট ছোট ভুল করে থাকে তাহলে কিন্তু সেটা অনেক বড় একটা ভুলে পরিণত হয়, যার মাসুলটা কিন্তু পৃথিবী দিবে, যেটা আমরা লিটল থিংস কবিতায় জেনেছিলাম। হেল মানে নরক, এবং ইভেনচুয়ালি মানে ঘটনাক্রমে বা ধীরে ধীরে, পর্যায়ক্রমে। সো উই শুড নট বি পার্ট অফ এনি ব্যাড ডিডস, তাই কোনো খারাপ কাজের অংশ হওয়া যাবে না। খারাপ কাজে কোনো অংশ আমাদের অংশ থাকা যাবে না। ব্যাড ডিডস মানে খারাপ
কার্য। তো এটা হচ্ছে লিটল থিংস নামের কবিতার এখানে যে সেন্ট্রাল থিমটা রয়েছে সেটা এখানে দিয়েছে। এই কবিতার সেন্ট্রাল থিমটা এটা কিন্তু একটা, অর্থাৎ কোন লাইনের দ্বারা এটা বুঝিয়েছে যে এই যে একটা কবিতার যে সেন্ট্রাল থিমটা হবে সেটা শুধু কবিতার বিষয়বস্তু হবে না, সেটা হবে সার্বজনীন একটা বার্তা, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। সেই লিটল থিংসের যে আমরা যে সেন্ট্রাল থিমটা দেখতেছি সেটা কিন্তু একটা আমাদের জন্য একটা বার্তা, আমাদের জন্য একটা শিক্ষা, এটা কিন্তু সার্বজনীন স্বীকৃত, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, পুরো পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য। তো এটাই এখানে বলা হয়েছে। এরপর আমরা পরবর্তীতে দেখি। তো এরপর এখানে বলা হয়েছে ইন এ পোয়েম, একটা কবিতায় দেয়ার মে বি মাল্টিপল থিমস, সেখানে বহু থিমস বা একাধিক থিমস বা মূল বিষয়বস্তু থাকতে পারে। একটা কবিতায় একের অধিকও মূল বিষয়বস্তু থাকতে পারে, মাল্টিপল থিমস মানে বহু থিমস। বাট ইফ ইউ রিড কেয়ারফুলি ইউ উইল গেট অ্যান আইডিয়া রিপিটেডলি ইন দ্য পোয়েম, যদি তুমি কবিতাটি খুব সতর্কতার সহিত পড়ো তাহলে তুমি একটা আইডিয়ায় বা একটা ধারণায় বারবার পাবে কবিতায়। অর্থাৎ একটা কবিতায় কবি বিভিন্ন ধরনের মেসেজ দিতে পারে, কিন্তু যদি সতর্কতার সহিত কবিতাটি আসলেই ভালোভাবে বোঝা যায় তাহলে বোঝা যাবে যে কবি সেখানে শুধু একটা বিষয় নিয়েই বারবার বলেছেন, বা মূল থিম কী সেটা কিন্তু খুঁজে বের করা যাবে। রিপিটেডলি মানে বারবার, কেয়ারফুলি মানে সতর্কতার সহিত, দ্যাট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, সেটাই হবে ওই কবিতার সেন্ট্রাল থিম বা মূল বিষয়বস্তু। তো এখানে কিছু ধাপ দিয়েছে, একটা সেন্ট্রাল থিম, একটা কবিতার সেন্ট্রাল থিম লেখার কিছু নিয়ম দিয়েছে এখানে আমাদেরকে। আমরা দেখি, নাও রিড দ্য ফলোয়িং স্টেপস টু রাইট অ্যাবাউট দ্য সেন্ট্রাল থিম অফ এ পোয়েম। এখানে আমাদেরকে সেন্ট্রাল থিম লেখার কয়েকটি ধাপ দিয়েছে। তো 1 নম্বর ধাপটি কি দেখি, রিড দ্য পোয়েম স্লোলি অ্যান্ড অ্যাটেন্টিভলি, কবিতাটি খুব ধীরে ধীরে পড়ো এবং মনোযোগ সহকারে পড়ো। স্লোলি অ্যান্ড অ্যাটেন্টিভলি, ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে। ইফ পসিবল রিড অ্যালাউড, যদি সম্ভব হয় তাহলে উচ্চস্বরে পড়ো। তো এখানে একটা কবিতার যদি সেন্ট্রাল থিম আমরা বের করতে চাই তাহলে কি কি করতে হবে সেটাই এখানে বলা হয়েছে। প্রথমেই কবিতাটি খুব মনোযোগ সহকারে পড়তে হবে। তারপর দেখি, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার্স, সেটিংস, ইমেজেস ইটিসি ইন দ্য পোয়েম। এরপর আমাদেরকে কবিতার চরিত্রগুলো আইডেন্টিফাই করতে হবে, অবস্থান আইডেন্টিফাই করতে হবে, চিত্র আইডেন্টিফাই করতে হবে। ওই কবিতার ক্যারেক্টার্স, সেটিংস, ইমেজেস, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। এরপর আমরা দেখি, ওয়ান্স ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য পোয়েম পুট ইট ইনটু ইয়োর ওন ওয়ার্ডস, যখন তুমি তোমার এই কবিতাটি বুঝতে পারবে তখন তুমি কবিতাটি নিজের ভাষায় লেখো বা নিজের ভাষায় বলো। অর্থাৎ একটা কবিতা যখন তুমি বুঝতে পারবে তখন কিন্তু সেই কবিতার বিষয়টা তোমায় নিজেই বলতে পারবে, সেটাই এখানে বলা হয়েছে। টু গেট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, একটা কবিতার সেন্ট্রাল থিম পাওয়ার জন্য বা পেতে গেলে আস্ক ইউর সেলফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তোমাকে নিজের প্রশ্নগুলো করো। একটা কবিতার সেন্ট্রাল থিম বের করার জন্য নিজের প্রশ্নগুলো তোমাকে করতে হবে। দেখি প্রশ্নগুলো কি, হোয়াট আর দ্য রিপিটেড ওয়ার্ডস, ফ্রেজেস অর অ্যাকশনস ইন দ্য পোয়েম, এই কবিতায় বারবার ব্যবহৃত শব্দগুলো কি বা শব্দগুচ্ছ কি বা কোন কাজটা বুঝিয়েছে। ওই কবিতায় কোন কোন শব্দগুলো বারবার ব্যবহৃত হয়েছে, কোন কোন ফ্রেজ বা শব্দগুচ্ছগুলো বারবার ব্যবহৃত হয়েছে এবং কোন কাজটা বারবার বলা হয়েছে। কবি কোন ওয়ার্ডগুলো, কোন ফ্রেজ বা কোন কাজের ওপর গুরুত্ব দিয়েছেন সেটাই তোমাকে প্রশ্ন করতে হবে এবং সেটার উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে। তো এরপর দেখি, হোয়াট ইজ দ্য পোয়েটস বিগ আইডিয়া অ্যাবাউট লাইফ অর ওয়ার্ল্ড, বিশ্ব এবং জীবন সম্পর্কে কবির বড় ধারণাটা কি। কবি বিশ্ব এবং জীবন সম্পর্কে যে ধারণাটা দিয়েছে কবিতায় সেটার কি, অর্থাৎ মূল জোরালোভাবে যে ধারণাটার উপর জোর দিয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে বা খুঁজে বের করতে হবে। তো এরপর আরও দুটি প্রশ্ন আছে, আমরা দেখি, হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য পোয়েম, কবিতাটি থেকে তুমি কি শিখেছো। এটা তোমাকে খুঁজে বের করতে হবে কবিতাটি পড়ার পর, কবিতাটি বোঝার পর, এবং এই প্রশ্নগুলো করতে হবে যে আমি এই কবিতাটি থেকে কি শিখলাম, শিক্ষণীয় বিষয়টা কি, হোয়াট ডাজ ইট মিন টু ইউ, এটা তোমাকে তো অর্থাৎ এটা দ্বারা তুমি কি বুঝলে, এই কবিতাটি দ্বারা তুমি কি বুঝলে সেটাই। এখন 5 নম্বরে যেটা বলেছে আমরা দেখি,
নাও ট্রাই টু আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। এখন যে গত ক্লাসে যে আমরা একটি কবিতা পড়েছিলাম ইপ নামে, সেই কবিতাটির সেন্ট্রাল থিম আইডেন্টিফাই বা খুঁজে বের করতে হবে বা আমাদেরকে লিখতে হবে। তো আমি একটু পরেই তোমাদেরকে এই ইপ কবিতার সেন্ট্রাল থিমটি দিয়ে দেব। রিমেম্বার দ্যাট দ্য থিম উইল বি ইউনিভার্সাল অ্যান্ড ইউ ক্যান রাইট ইট ইন 1, 2, 3 সেন্টেন্সেস। মনে রাখতে হবে সেই থিমটা হতে হবে ইউনিভার্সাল বা সার্বজনীন, একটা শিক্ষা থাকতে হবে সেখানে, এবং সেটা তুমি লিখতে পারো 1, 2, 3 সেন্টেন্সেস, একটা বা দুইটা বা তিনটা সেন্টেন্সে বা বাক্যে তুমি সেন্ট্রাল থিমটা লিখতে পারো ইপ কবিতার। তো আমরা ইপ কবিতার সেন্ট্রাল থিমটি লিখব। সেটা কয়টা বাক্যে সেটা বিষয় নয়, একটা বাক্যেও তুমি লিখতে পারো, দুইটা বাক্যেও লিখতে পারো, তিনটা বাক্যেও লিখতে পারো। তো এখানে নিচে কিন্তু একটি নির্দেশনা দিয়েছে কিভাবে এই সেন্ট্রাল থিমটি লিখব। আমরা এখানে বইয়ের যে নির্দেশনা দিয়েছে সেভাবেও লিখতে পারি, আবার আমরা যদি চাই কবিতাটি আমরা পড়ব সেভাবেও নিজের মতো করে আমরা আমাদের এই সেন্ট্রাল থিমটি লিখব। তো এখানে আমরা আগে দেখে নিই যে আসলে এখানে বইয়ে কিভাবে আমাদেরকে সেন্ট্রাল থিমটি ইপ কবিতার থিমটি লিখতে বলা হয়েছে। তো 1 নম্বরে এখানে বলা হয়েছে ফার্স্টলি রিড দ্য পোয়েম কেয়ারফুলি। প্রথমেই কেয়ারফুলি কবিতাটি পড়তে হবে বা সতর্কতার সহিত। গত ক্লাসে কিন্তু আমরা এই কবিতাটির ব্যাখ্যা এবং অর্থসহ পড়েছিলাম। তোমরা যারা এখনও ক্লাসটি করোনি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো, অথবা আমার এই চ্যানেলে প্রবেশ করলেও তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। সেকেন্ডলি ডিসকাস হু টেলস হোয়াট টু হুম ইন দ্য পোয়েম। দ্বিতীয়ত কে কাকে কী বলেছে সেটা আলোচনা করো। ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে, তুমি এইভাবে শুরু করতে পারো। ইন দ্য পোয়েম দ্য পোয়েট টেলস, এই কবিতায় কবি বলেছেন। এভাবেই আমরা এই সামারি বা থিমটি, যে ইপ কবিতার থিমটি, সেটা শুরু করতে পারি। এখানে কিন্তু আরও কিছু নির্দেশনা দিয়েছে যে কিভাবে এই কবিতাটির থিমটি লেখা যায়। তো তোমরা এই নির্দেশনাগুলো পড়ে নিও। এখন আমি সরাসরি ইপ কবিতার থিমটি নিয়ে আলোচনা করব। তো দেখি আমরা ইপ কবিতার থিম কীরকম হবে। তো এখন আমরা এই ইপ কবিতাটির থিম নিয়ে আলোচনা করব। তো থিমটি হবে এরকম: ইন দ্য পোয়েম দ্য পোয়েট টেলস দ্য রিডার্স দ্য অবস্ট্যাকলস অ্যান্ড সিচুয়েশনস উই মাস্ট এনকাউন্টার অ্যান্ড গেট থ্রু ইন অর্ডার টু থ্রাইভ ইন লাইফ অ্যান্ড মেক এ লাস্টিং ইমপ্রেশন। তো এই কবিতায় কবি পাঠকদেরকে বলেছেন বাধা এবং পরিস্থিতি, অর্থাৎ বিপরীত পরিস্থিতি আমাদেরকে অবশ্যই উতরে যেতে হবে এবং আমাদের জীবনে সাফল্য অর্জন করতে হবে এবং একটা আমাদের জীবনের ছাপ রাখতে হবে। তো এটা কবিতা কিন্তু আমরা যখন কবিতাটি পড়েছি আমরা দেখেছি যে কবি কিন্তু এই ধরনের কথাগুলোই বলেছেন। জীবনে যত বাধা আসুক বা আমরা যদি ব্যর্থ হই সেগুলোকে ওভারকাম করতে হবে বা সেগুলো থেকে উতরে যেতে হবে। অবস্ট্যাকলস মানে হচ্ছে বাধা, সিচুয়েশনস মানে হচ্ছে পরিস্থিতি, এনকাউন্টার মানে প্রতিরোধ করা বা আবার নতুন করে ঘুরে দাঁড়ানো। এটার থ্রাইভ মানে সাফল্য। এবং এরপর আমরা দেখি কি বলা হয়েছে, ইচ অফ দ্য লাইন্স ডিলস উইথ ডিফারেন্ট লাইফ সিচুয়েশনস অ্যান্ড বেস্ট ওয়ে টু অ্যাক্ট ডিউরিং দেম। প্রতিটা লাইনেই এই কবিতায় ভিন্ন পরিস্থিতি এবং সেই পরিস্থিতিগুলো উতরানোর বেস্ট ওয়ে বা উপায়টি বলেছেন। তো এই কবিতায় কিন্তু বলেছিলেন যে কবি যে কিভাবে উতরানো যায়, ইচ্ছাটাকে বাঁচিয়ে রেখে নতুন করে শুরু করার কথা বলা হয়েছিল। অর্থাৎ এই ব্যর্থতার পরিস্থিতিগুলো কিভাবে উতরানো যায়, কবি কিন্তু সেটাই আমাদেরকে কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। In the poem, the poet says what is the true meaning of a person's life and how life should be conducted. তো এই কবিতায় কবি বলেছেন যে জীবনের প্রকৃত মানেটা কি এবং জীবনে কিভাবে এগিয়ে যেতে হবে বা জীবনটাকে কিভাবে পরিচালনা করতে হবে। কবিতায় কিন্তু এই শিক্ষণীয় বিষয়গুলো ছিল। তো কবিতায় আমরা একটু আগেই পড়লাম যে থিম লেখার মূল বিষয়বস্তুগুলো কি, আমাদেরকে মূল যে জিনিসটা রয়েছে, যেটা সার্বজনীন, যেটা একটা মূল মেসেজটা রয়েছে এই কবিতার মাধ্যমে, সেটা আমাদেরকে লিখতে হবে। তো এই ইফ কবিতাটি কিন্তু ছিল অনেক বড় একটি কবিতা, যার কিন্তু অল্প একটু আমাদেরকে দিয়েছে। তো আমি সেইটুকুরই কিন্তু থিমটি এখানে দিয়েছি। However, through reading this poem, I have learned that there will be difficult times in life. এই কবিতাটি পড়ার মাধ্যমে আমি শিখেছি যে জীবনে কঠিন সময় আসবে। And during those times, এবং সেই সময়ে we should fight and not give up.
আমাদের লড়াই করা উচিত এবং হাল ছাড়া উচিত নয়। এই কবিতাটি আমাদের কিন্তু বলেছিল, যে নির্দেশনাগুলো দিয়েছিল বইয়ে, সেখানে আমরা দেখেছি 6 নম্বরে ছিল, অর্থাৎ সবশেষে আমাদেরকে বলেছিল যে এই কবিতা পড়ে তুমি কি শিখেছো সেটা লেখার কথা বলা হয়েছিল। তো সেটাই কিন্তু আমি লিখেছি, যে এখানে এই কবিতাটি পড়ার মাধ্যমে আমি জেনেছি জীবনে কঠিন পরিস্থিতি আসবে এবং সেটাকে সেই সময় আমাদেরকে লড়াই করতে হবে এবং হাল ছাড়া যাবে না। তো এটাই হচ্ছে ইফ কবিতাটির মূল থিম বা সেন্ট্রাল থিম। তোমরা এই থিমটি লিখতে পারো, আশা করি কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই